আসসালামু আলাইকুম। আজ আমরা পরিমাণগত রসায়ন ইউনিট 1 থেকে সপ্তম লেকচার টপিকটি আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হলো নাম্বার 1, মোলার দ্রবণ ও মোলাল দ্রবণের মধ্যে পার্থক্য কি। নাম্বার 2, টাইট্রেশন কি। প্রথমে আমরা মোলার দ্রবণ এবং মোলার দ্রবণের মধ্যে পার্থক্যটা আলোচনা করব। নাম্বার 1, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো পদার্থের 1 মোল দ্রবীভূত থাকলে তাকে ওই পদার্থের মোলার দ্রবণ বলে। অর্থাৎ এক্ষেত্রে দ্রব এবং দ্রাবকের মোট আয়তন 1 লিটার হবে। অপরদিকে 1000 গ্রাম দ্রাবকে কোনো পদার্থের 1 মোল দ্রবীভূত থাকলে তাকে ওই পদার্থের মোলাল দ্রবণ বলে। এক্ষেত্রে দ্রাবকের ভর হবে 1000 গ্রাম বা 1 কেজি। 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকের মধ্যে 1 মোল দ্রব দ্রবীভূত করতে হবে, সেক্ষেত্রে মোলাল দ্রবণটি প্রস্তুত হবে। নাম্বার 2, তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে দ্রবণের আয়তন পরিবর্তিত হয়, ফলে দ্রবণের ঘনমাত্রাও পরিবর্তিত হয়। অর্থাৎ মোলার দ্রবণটি তাপমাত্রা নির্ভর। তাপমাত্রা পরিবর্তন করলে দ্রবণটির ঘনমাত্রা পরিবর্তিত হয়ে যায়। অপরদিকে তাপমাত্রার পরিবর্তনে সাথে সাথে দ্রব কিংবা দ্রাবকের ভর পরিবর্তিত হয় না, সে কারণে দ্রবণের ঘনমাত্রারও পরিবর্তন ঘটে না। অর্থাৎ মোলাল দ্রবণ তাপমাত্রা অনির্ভর। 3 নাম্বার, মোলার দ্রবণ তাপমাত্রা নির্ভর হওয়ায় প্রতিবারই মোলার দ্রবণ ব্যবহারের সময় তাপমাত্রা বিষয়টি বিবেচনায় রাখতে হয়। অপরদিকে মোলাল দ্রবণ তাপমাত্রা অনির্ভর হওয়ায় এ দ্রবণ ব্যবহার অধিক সুবিধাজনক। অর্থাৎ তাপমাত্রা অনির্ভর হওয়ায় মোলার দ্রবণ ব্যবহারের সময় তাপমাত্রা বিষয়টি বিবেচনায় রাখার প্রয়োজন নেই। নিশ্চয়ই মোলার দ্রবণ এবং মোলাল দ্রবণের মধ্যে পার্থক্যটা বুঝেছো। আমি একবার রিভিউ করে দিচ্ছি। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো পদার্থের 1 মোল দ্রবীভূত থাকলে এ দ্রবণটিকে ওই পদার্থের মোলার দ্রবণ বলে। অপরদিকে 1000 গ্রাম দ্রাবকে কোনো পদার্থের 1 মোল দ্রবীভূত থাকলে দ্রবণটিকে আমরা মোলাল দ্রবণ বলবো। মোলার দ্রবণটা তাপমাত্রা নির্ভর, মোলাল দ্রবণটা তাপমাত্রা অনির্ভর। মোলার দ্রবণ ব্যবহারের সময় তাপমাত্রার বিষয়টি বিবেচনা রাখতে হয়। মোলাল দ্রবণ ব্যবহারের সময় তাপমাত্রার বিষয়টি বিবেচনায় রাখার প্রয়োজন নেই। অর্থাৎ মোলাল দ্রবণ ব্যবহার অধিক সুবিধাজনক। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি আলোচনা করব, টাইট্রেশন কি। উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি প্রমাণ দ্রবণের সাথে অপর একটি অজানা দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে অজানা দ্রবণটির ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি হলো টাইট্রেশন। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটি প্রমাণ দ্রবণের সাহায্যে অপর একটি অজানা দ্রবণের বিক্রিয়া ঘটাবো, অজানা দ্রবণটির ঘনমাত্রা নির্ণয় করব আয়তনমাত্রিক বিশ্লেষণ পদ্ধতিতে। এই পদ্ধতিটার নামই হলো টাইট্রেশন। টাইট্রেশন ল্যাবরেটরিতে আমরা অ্যাসিড ক্ষার টাইট্রেশন এবং জারণ বিজারণ টাইট্রেশন করে থাকি। টাইট্রেশনে ব্যবহৃত হয় কাচের যন্ত্রপাতির মধ্যে বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাস্ক ইত্যাদি। এটা হলো কনিক্যাল ফ্লাস্ক। বুরেটটি আটকানোর জন্য একটি বুরেট স্ট্যান্ড ব্যবহৃত হয়ে থাকে চিত্রের মতো। তাছাড়া এখানে অ্যাসিড ক্ষার টাইট্রেশনে একটা নির্দেশক ব্যবহৃত হয়ে থাকে। যদি অ্যাসিডটা সবল এবং ক্ষারটি যদি দুর্বল হয়, তাহলে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড নির্দেশককে আমরা ব্যবহার করে থাকি। আজকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া ঘটিয়ে, অর্থাৎ সোডিয়াম কার্বনেট হবে আমাদের প্রমাণ দ্রবণ, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হবে আমাদের অজানা দ্রবণ। এই অজানা দ্রবণটির ঘনমাত্রা নির্ণয় করব টাইট্রেশন পদ্ধতিতে। এক্ষেত্রে আমরা মিথাইল অরেঞ্জ নির্দেশক ব্যবহার করব, বা নির্দেশকটা আমরা বিবেচনায় রেখেছি। আচ্ছা, সোডিয়াম কার্বনেট এবং HCl এর টাইট্রেশনে গণনা সমীকরণটি হলো V1S1 = 2V2S2। এই সমীকরণটি কিভাবে পাওয়া যায় আমরা একটু দেখে নিতে পারি। ধরলাম A মোল অ্যাসিড B মোল ক্ষারকে সম্পূর্ণরূপে প্রশমিত করে। তো অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ থেকে আমরা পাই অ্যাসিড ও ক্ষারের মূল সংখ্যার অনুপাত A/B। আমরা
আরও জানি যে এন মোলারিটির রিলেশন থেকে আমরা জানি এন ইকুয়াল টু এসভি। মোলার দ্রবণে কোনো একটি দ্রবের মূল সংখ্যা এন ইকুয়াল টু আমরা পাই ওই দ্রবণটির মোলার ঘনমাত্রা এবং দ্রবণটির লিটারের আয়তনের গুণফলের সমান, অর্থাৎ এন ইকুয়াল টু এসবি এর সমান। এই জন্য আমরা অ্যাসিডের মূল সংখ্যা সমান সমান লিখতে পারি অ্যাসিডের মোলার ঘনমাত্রা এবং অ্যাসিডের আয়তন। ধরলাম অ্যাসিডের মোলার ঘনমাত্রা হলো S1, ভলিউম হলো V1। অপরদিকে ক্ষারটির মোলার ঘনমাত্রা যদি S2 হয়, আয়তন যদি V2 হয়, তাহলে আমরা লিখতে পারি S2V2। এবং এই সমীকরণ থেকে আমরা যদি আড়াআড়ি গুণ করি লিখতে পারি V ইন্টু S1 V1 ইকুয়াল টু A ইন্টু S2 V2। এই সমীকরণটি দাঁড়ালো, আমরা এটা মুছে নিচ্ছি। এখানে আমরা বুঝতে পারলাম অ্যাসিডের আয়তন ইন্টু অ্যাসিডের ঘনমাত্রা ইন্টু ক্ষারের মূল সংখ্যা। ডান পাশে হচ্ছে ক্ষারের আয়তন ইন্টু ক্ষারের ঘনমাত্রা ইন্টু অ্যাসিডের মূল সংখ্যা। তো এইভাবে আমরা অ্যাসিড ক্ষার টাইট্রেশনের গণনা সমীকরণটি পেয়ে যাই এবং এই সমীকরণটি ব্যবহার করে আমরা টাইট্রেশন প্রক্রিয়ায় অজানা ঘনমাত্রাটি নির্ণয় করতে পারি। সামগ্রিক প্রক্রিয়াটি আমরা একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। প্রথমে এই সোডিয়াম কার্বনেট এবং HCl এর টাইট্রেশনে সোডিয়াম কার্বনেট হলো আমাদের প্রমাণ দ্রবণ, HCl হলো অজানা দ্রবণ। এই জন্য এই সিস্টেমেটিক প্রক্রিয়ায় আমরা অজানা দ্রবণটির ঘনমাত্রা নির্ণয় করব। প্রথমে আমরা পিপেটের সাহায্যে এই 10 মিলিলিটার পিপেট, এটা হলো একটা 10 মিলিলিটার পিপেট, এই পিপেটটির সাহায্যে সাবধানতার সাথে 10 মিলিলিটার সোডিয়াম কার্বনেট দ্রবণ পরিমাপ করে আমরা এই কনিক্যাল ফ্লাস্কটিতে নিব এবং এই দ্রবণটির মধ্যে 2 ফোঁটা বা 1 ফোঁটা মিথাইল অরেঞ্জ যোগ করব। মিথাইল এই নির্দেশক আমরা প্রয়োজনীয় ঘনমাত্রার নির্দেশক তৈরি করে নিব। এখান থেকে 1-2 ফোঁটা, এই পাত্র থেকে 1-2 ফোঁটা মিথাইল অরেঞ্জ আমরা সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে যোগ করার সাথে সাথে দ্রবণটি হলুদ বর্ণ হবে। হলুদ বর্ণের দ্রবণ আমরা দেখতে পাবো। এবং বুরেটের মধ্যে আমরা নিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ। বুরেট থেকে ফোটায় ফোটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যোগ করব এবং কনিক্যাল ফ্লাস্কটিকে নাড়াবো। এভাবে কনিক্যাল ফ্লাস্কের সমগ্র ক্ষার বুরেটের অ্যাসিড দ্রবণ দ্বারা প্রশমিত হবে এবং প্রশমন বিন্দুতে দ্রবণটির বর্ণ হবে লালচে গোলাপি, অর্থাৎ যখন প্রশমন হয়ে যাবে প্রশমন বিন্দুতে এই মিথাইল অরেঞ্জটা বর্ণের পরিবর্তন ঘটাবে, অর্থাৎ হলুদ বর্ণটা লাল বর্ণের দ্রবণ হিসেবে আমরা এখানে দেখতে পাবো। এ সময় বোঝা যাবে যে টাইট্রেশন সম্পন্ন হয়েছে, অর্থাৎ প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয়েছে, আর অ্যাসিড যোগ করার দরকার নেই। এই মুহূর্তে আমরা বুরেট থেকে ব্যবহৃত অ্যাসিড দ্রবণের আয়তনটা জেনে নিব এবং নিচের যেই সমীকরণ রয়েছে গণনার সমীকরণ, সেখানে বসিয়ে আমরা অজানা ঘনমাত্রাটি সহজেই বের করতে পারি। যেমন এখানে 2 হলো অ্যাসিডের মূল সংখ্যা, V2 হলো ক্ষারটির আয়তন যেটা আমরা পিপেটের সাহায্যে মেপে নিয়েছি, S2 হলো ক্ষারটির ঘনমাত্রা যেটা জানা আছে প্রমাণ দ্রবণ হবার কারণে, V1 হলো অ্যাসিডের আয়তন যেটা বুরেট থেকে আমরা পেয়েছি। এই ভ্যালুগুলো এখানে বসালে আমরা S1 এর মান সহজেই পেয়ে যাব। এভাবে আমরা টাইট্রেশন প্রক্রিয়ায় অজানা দ্রবণটির ঘনমাত্রা নির্ণয় করতে পারি। আশা করি আজকের আলোচনা বুঝতে পেরেছ এবং পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।